হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আমরা বর্তমানে নিফটির হাই থেকে এক্স্যাক্ট 5% কারেকশনে বর্তমান অবস্থান করছি। আজকে আমরা কয়েকটা এক্সাম্পল দেখব যে লাইকলি কত পার্সেন্ট পর্যন্ত কারেকশন হতে পারে হিস্টোরিক্যালি যা দেখা যাচ্ছে, এবং সেই যে কারেকশনটা সেটা কতটা পিরিয়ড জুড়ে হচ্ছে। দ্বিতীয়ত, আমরা অন্যভাবে একটা অবজেক্টিভ নিয়েই এগোবো যে 5% অলরেডি কারেকশন হয়ে গেছে, অ্যানাদার 5 to 15% কারেকশনকে আমরা ভেবেই এগোবো। এবারে আমরা চলে যাব নিফটির চার্টে। এবার আমরা যদি নিফটির চার্ট দেখি, তাহলে যদি দেখা যায় আমরা মান্থলি চার্টে আছি। নাও ফ্রেন্ডস, আমরা যদি কারেকশনের কিছু এক্সাম্পল দেখি, দেখুন এই পার্টিকুলার যে কারেকশনটা, এটা কবে? অক্টোবর 21। অক্টোবর 21 থেকে যদি আমি দেখি, ধরুন কারেকশনটা কতদূর পর্যন্ত হয়েছিল না, কারেকশন প্রায় জুন 22 পর্যন্ত কারেকশন হয়েছিল, অর্থাৎ প্রায় 9 মাস। কোন পিরিয়ডটা? পিরিয়ডটা হচ্ছে ধরুন ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত, দিস ইজ ইউক্রেন রাশিয়া ওয়ার। তার আগে হাই ইনফ্লেশন, এই সমস্ত কারণে। ওকে, দ্বিতীয় কারেকশনটা ধরুন এই যে কারেকশনটা ডিসেম্বরের যে কারেকশন, সেই কারেকশনটা, আচ্ছা এখানে যদি দেখা যায় এই যে কারেকশনটা, এর হাই কত ছিল? হাই ছিল 18,604। আবার অন্যদিকে যদি লো দেখি, লো কত ছিল? 15,183, অর্থাৎ প্রায় 3400 পয়েন্টের কারেকশন। ঠিক আছে, এবং যদি আমি উপরের লেভেল থেকে পার্সেন্টেজ হিসাব করি, তাহলে প্রায় 18 দুনে 36 হচ্ছে প্রায় 17-18%-এর কারেকশন। ঠিক আছে, প্রায় 18%-এর কারেকশন, এবং এই কারেকশনের পিরিয়ডটা কতদিন? 8-9 মাস। ওকে, এখানে কিন্তু একটা জিওপলিটিক্যাল সিচুয়েশন ছিল। নাও এবার আমরা আরেকটা জায়গায় দেখব। তাহলে প্রথমটাতে 7-8 মাস কারেকশন অ্যান্ড প্রায় 17-18% পর্যন্ত কারেকশন। আমরা যদি এই কারেকশনটার কথা ভাবি, মিনস এই পার্টিকুলার ডিসেম্বর থেকে যদি কারেকশনটার কথা ভাবি, তাহলে দেখা যাচ্ছে এই কারেকশনটা ধরুন এর হাই কত ছিল? হাই ছিল 18,887। লো কত ছিল? লো ছিল 16,828, অর্থাৎ প্রায় 2,050 পয়েন্টের। এবং পার্সেন্টেজের ভিত্তিতে যদি দেখা যায় 11 থেকে 12%। ওকে, 11 থেকে 2,000 পয়েন্ট, 1800-র উপরে যদি ধরা যায় 11 থেকে 12%। কতদিনের জন্য ছিল? মান্থলি ভিত্তিতে আমরা কিন্তু অ্যানালাইসিস করছি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রায় 4 মাস ছিল। ওকে, নেক্সট। এবারে যদি দেখা যায় আরেকটা কারেকশন, এটাকে কারেকশন বলা যাবে না,
এটা হচ্ছে কি না কনসোলিডেশন। এটাকে কি বলছি আমরা? এটাকে বলছি কনসোলিডেশন। ধরুন এটা কবে? জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। ঠিক আছে? তাহলে 4-5 মাস একটা জায়গায় সে দাঁড়িয়েছিল। তাহলে আমরা কারেকশনও দেখলাম 7-8 মাসের, এবং এখানে পার্সেন্টেজ অফ কারেকশন দেখলাম 18%। এই জায়গাতে কারেকশন দেখলাম 4 মাসের, এবং কারেকশনটা প্রায় 11%। আর এখানে কনসোলিডেশন দেখলাম, কনসোলিডেশনটা কতদিনের? প্রায় 3 থেকে 4 মাসের মধ্যে। ওকে, নাও এবারে তাহলে আমরা অলরেডি 5% কারেকশনে আছি। অ্যানাদার 5 to 15% যদি কারেকশন আসতে হয়, আমি যদি উপরকেই বেস ভ্যালু ধরি, অর্থাৎ 26,277 থেকে যদি আমি 20% কারেকশন ভাবি, তাহলে 5200, অর্থাৎ প্রায় 21,000-এর কাছাকাছি। অর্থাৎ এই যে কারেকশনটার লো, এই যে ক্যান্ডেলটার লো, এইটাকে আমরা ধরুন ভাবছি এই অবধি কারেকশন যদি হয়, এই অবধি যদি কারেকশন হয়, দেন মার্কেট কত পার্সেন্ট কারেকশন কমপ্লিট করবে? 20% কারেকশন কমপ্লিট করবে। ওকে, তাহলে মার্কেট যদি 20% কারেকশন করে, তাহলে সেক্ষেত্রে মার্কেট 21,000-এর কাছাকাছি আসতে পারে। অল আর প্রবাবিলিটি, কোনো কিছুর কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আর একটা জিনিস এখানে বলে দিই, মার্কেট যখন 8-9 মাসের কারেকশনে আসছে, তাহলে দেখবেন বারবার ধরে একটা জিনিস, সেটা হচ্ছে কি না, মার্কেট বহু ক্যান্ডেলে কিন্তু সে একটা কি করছে, একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। ব্রেকআউট ইন দ্য সেন্স, সে দেখাতে চাইছে আমি আবার উপরে দিয়ে যাচ্ছি। যেমন ধরুন, আমি যদি অক্টোবরের ক্যান্ডেলের হাই দেখি 18,604, আবার তারপরে যদি দেখি কবেকার ক্যান্ডেল, এটা হচ্ছে জানুয়ারি মাসের ক্যান্ডেল, হাই হচ্ছে 18,350। আবার যদি আমি এপ্রিলের ক্যান্ডেল দেখি, সেখানে কত? 18,114। অর্থাৎ 2-3 বার কিন্তু সে তার হাই থেকে 2-3% নিচে চলে আসছে। ওকে, আচ্ছা, এবারে আমাদের স্ট্র্যাটেজি কি হবে? যেহেতু আমরা 5% কারেকশন অলরেডি ফেস করে ফেলেছি, অ্যানাদার 5 to 15% আমরা কারেকশন আশা করছি। এবারে এই যে সিচুয়েশনটা পেছনে মূল মানে কি সিচুয়েশন এর জন্য দায়ী হচ্ছে? প্রথমত হচ্ছে একটু সেলিং। ধরুন 5% তারা কারেকশনে প্রায় 50,000 কোটি টাকার কাছাকাছি বিক্রি করে দিয়েছে। অ্যানাদার যদি 15% কারেকশন আসে, তাদের মানে সেলিং আরো অ্যাগ্রাভেট হবে, অর্থাৎ বাড়বে, হুইচ ইজ পসিবল। কারণ মার্কেটে যেখানে অপরচুনিটি, পয়সা সেদিকে যায়। যেখানে ভ্যালুয়েশন তুলনামূলকভাবে বেশি, সেখান থেকে মার্কেট পয়সা বের করবে। যেমন ধরুন আজকে যদি বলি যে চাইনিজ মার্কেট 16-17 পিইতে ট্রেড করছে, আমরা কত পিইতে ট্রেড করছি? ধরুন 23.5 পিইতে ট্রেড করছি। সুতরাং স্মার্ট মানি সবসময়ের জন্য একটু হায়ার ভ্যালুয়েশন থেকে লোয়ার ভ্যালুয়েশনের দিকে যেতে পারে। তাহলে একটু সেলিং একটা বড় ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে ধরুন আমাদের জন্য ইন্ডিয়ার মানে ইন্টারনাল যে সমস্ত জিনিস প্রবলেম আসতে পারে, সেগুলো হচ্ছে আমাদের যে সমস্ত স্টেট ইলেকশন গুলো হচ্ছে,
যদি সব স্টেট ইলেকশন, যেমন ধরুন হরিয়ানা, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, এই তিনটে আমার মনে পড়ছে আপাতত, যদি প্রত্যেকটাতে বিজেপি তুলনামূলকভাবে আগের চেয়ে খারাপ পারফর্ম করে, তাহলে মার্কেট ভাববে যে বিজেপি ইজ গেটিং উইকার। ঠিক আছে, বিজেপি তুলনামূলকভাবে একটু দুর্বল হচ্ছে। প্লাস ইউএস ইলেকশন, কারেক্ট, বর্তমান যে সিনারিও চলছে ইসরায়েল ইরান, এতে কিন্তু নিজের রিয়াকশনে নিচে চলে আসবে। তারপরে কিন্তু নিচে চলে আসার পরে সে অপেক্ষা করতে পারে, কনসলিডেট করতে পারে, আরো 5% নিচে এসে সে 4 মাস ধরে গড়ুগুড় করতে পারে। অন্যদিকে রিলায়েন্সের কাছে, স্পেশালি রিলায়েন্সের কাছে কিন্তু এখনো সুযোগ যেটা আছে তার কারেকশন হওয়া বাকি আছে। ইন দ্য সেন্স, ধরুন সে 2200 থেকে উপরে কত অবধি চলে গেছিল, 3200, 2200 থেকে 3200। আমি যদি ফিবোনাকি রিট্রেসমেন্ট ধরার চেষ্টা করি, এই সমস্ত ক্ষেত্রে এগুলো খুব বেশি কাজ নাও করতে পারে, আবার করতেও পারে। যেমন ধরুন যদি দেখা যায় 2603-এ তার কিন্তু 0.618 এর রিট্রেসমেন্ট কমপ্লিট হচ্ছে। এখান থেকেও আরো 1-2% নিচে আসলেও আসতে পারে, বাট বর্তমান পরিস্থিতি থেকে অ্যানাদার 7-8% কারেকশন কোনো ব্যাপার না। আর রিলায়েন্সটাকে না মার্কেট লিডার। ওকে, সুতরাং মার্কেট যেহেতু একটা সুযোগ পেয়েছে, সে বহু পক্ষের যে একটা কারেকশনের এক্সপেকটেশন, সেটাকে তারা কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবে। নাও এইরকম একটা পরিস্থিতিতে আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? আমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত, ধরুন আপনি আপনার 100 টাকা ইনভেস্ট করবেন ওভার এ পিরিয়ড অফ, ধরুন দুটো জিনিস ভাবতে পারেন, টোটাল টাইম জুড়ে মানে সে টাইমটা 6 মাস হতে পারে, 8 মাস হতে পারে, আবার সেটা পার্সেন্টেজ ভিত্তিতে হতে পারে। এটা কিন্তু আপনাদের নিজেদের স্ট্র্যাটেজি। ধরুন আমি ভেবে নিলাম 5%-এ আমি 25% টাকা ডিপ্লয় করব, অ্যানাদার 5% নিচে এলে আমি আরো 25% টাকা ডিপ্লয় করব, আরো 5% এলে আমি 25% ডিপ্লয় করব, আরো 5% এলে আমি 25% ডিপ্লয় করব। ঠিক আছে, আবার আপনি চাইলে ওভারঅল একটা টাইম ফ্রেমের মধ্যে যে আমি প্রতি মাসে মাসে এইভাবে আমি ইনভেস্টমেন্ট করব। সো এই স্ট্র্যাটেজিটা কিন্তু টোটালটাই আপনাদের হওয়া উচিত। মার্কেটের হাই কেউ জানে না, মার্কেটের লো কেউ বলতে পারবে না, কোথায় শেয়ার টপ আউট হবে কেউ বলতে পারবে না, কোথায় শেয়ার বটম আউট হবে কেউ বলতে পারে না। আমাদের কি করতে হবে? প্রবাবিলিটিতে দেখা যাবে যদি একটা শেয়ার 50 থেকে 100 পর্যন্ত যাচ্ছে, তাহলে আমি যদি 60-এ কিনতে পারি, এভারেজে ধরুন 50 পর্যন্ত নেমে সে 50 থেকে 100 অব্দি যাচ্ছে, আমি এভারেজে 60-এ পর্যন্ত যদি কিনতে পারি, দ্যাট ইজ গুড। আবার সেলিং যদি আমি 90-র কাছাকাছি করতে পারি, দ্যাট ইজ অলসো গুড। বাট লং টার্মের ক্ষেত্রে আজকে আমি যত ডিপে কিনতে পারবো, এই যে ডিপ, ধরুন আজকে বর্তমান পরিস্থিতি থেকে যদি কোনো কারণে
21,000-এর কাছাকাছি। দেখুন এটা এক্সট্রিম, আমি কিন্তু প্রবাবলি আপনারা ভেবেই নেবেন না যে 21,000 পর্যন্ত আসবে, নাও আসতে পারে। মার্কেট এখান থেকেই ঘুরে যেতে পারে, 5% কারেকশন দিয়েই উপরে চলে যেতে পারে। কিন্তু যারা যত ডিপে কিনবে তাদের রেট অফ রিটার্ন তত বেশি হবে। সুতরাং আপনাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত যে আমরা কতটা ডিপে শেয়ারকে অ্যাকুমুলেশন করতে পারছি। ঠিক আছে, তাহলে পুরো সিনারিওটা কিন্তু আপনাদের কাছে বলে দিলাম যে মার্কেট 5% পড়েছে, আমরা কিন্তু কিছু টাকা লাগাতে পারি। কোন কোন শেয়ারে লাগাবো, আমি আগের দিন 3টে শেয়ারকে আমি করেছি, সিলেক্ট করেছি। দেখুন আপনারা চাইলে আপনাদের পছন্দের জিনিসকে করবেন। আর অল প্রিভিয়াস স্টোরি ইজ ইন্ট্যাক্ট। অল প্রিভিয়াস স্টোরি বলতে কি, নাও লার্জ ক্যাপ উইল পারফর্ম বেটার। সেক্ষেত্রে রিলায়েন্স যদি এখান থেকে আরো 6-7% নিচের দিকে আসে, অ্যাকুমুলেট করবেন দয়া করে। বা এইচডিএফসি ব্যাংক এখনো পর্যন্ত যদি আস্তে আস্তে নিচে আরো কিছুটা আসে, কোনো র্যালি দেয়নি, এর পরের র্যালিতে দেখা যাবে এইচডিএফসি ব্যাংক উইল পারফর্ম ফার্স্ট, কোটাক ব্যাংক। ঠিক আছে, এবং ইনফোসিস এখনো পর্যন্ত অল্প ব্রেকআউট দিয়েছে, যদি কোনো কারণে এখান থেকে যদি 10% নিচে চলে আসে, বা সফটওয়্যার সেক্টরে কিন্তু আপনারা আপনাদের পজিশনটা ঠিক রাখবেন। অর্থাৎ লার্জ ক্যাপে কিন্তু অবশ্যই পয়সা ডিপ্লয় করবেন। কালকে 3টে চর্চা করেছি, চাইলে আপনারা সেগুলোতে অল্প অল্প করে কিনতে পারেন। নাও বর্তমান এই পরিস্থিতিতে আমরা টার্গেট করব, আজকে যেটা আমরা চর্চা করব 3টে শেয়ার নিয়ে। প্রথম এসডব্লিউ সোলার। এসডব্লিউ সোলারের উপর কেন বিশ্বাস, কারণ তার ম্যানেজমেন্ট যে কমেন্ট্রি দিয়েছে, ম্যানেজমেন্টের কথাকে আমাকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয়ত আইআরসিটিসি। আইআরসিটিসি দীর্ঘদিন পারফর্ম করেনি, অলমোস্ট 3 বছর ধরে। অতএব রেলওয়ে সেক্টরের মধ্যে আইআরসিটিসি এখন টপ কন্টেন্ডার টু পারফর্ম বেটার। থার্ড, ছোট ব্যাংকের মধ্যে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। এবারে আমরা এসডব্লিউ সোলারের ফান্ডামেন্টাল জানি। এবার যদি আমি বর্তমান পরিস্থিতিতে বর্তমান যে সিনারিওটা তৈরি হচ্ছে এসডব্লিউ সোলারের ক্ষেত্রে, সেটা নিয়ে একটু আমরা চর্চা করব। ফ্রেন্ডস, আমরা এর আগে একটা সিনারিও চর্চা করেছিলাম যে আমরা এই যে সুইং লো, অর্থাৎ দিস ইজ মার্চ মাসের ক্যান্ডেলের লো, এই লো থেকে আমরা কিন্তু কি করেছিলাম, উপর পর্যন্ত যে সুইংটা গেছে 826, তার ভিত্তিতে কিন্তু 50% কারেকশন এবং 0.618 পর্যন্ত ক্যালকুলেশন করেছিলাম, যেটা প্রায় আসছিল কত কাছাকাছি, যে সেটা আসছিল বর্তমানে প্রায় 600-র কাছাকাছি। কিন্তু মার্কেট তো আর আমার কথা শুনে চলবে না, 602-এর কাছাকাছি, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি, মার্কেট সেটাকে ভেঙে দিয়েছে। এরপরে আমরা চলে যাব তার আগের সুইংয়ে। আগের সুইং কোথায়, অর্থাৎ সেই 250-এর লেভেল। 250-এর লেভেল থেকে আমি যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে মার্কেট অলরেডি পরিবর্তিত পরিস্থিতিতে তার 0.5% রিট্রেসমেন্ট দিয়ে দিয়েছে। ক্লিয়ার? অর্থাৎ 540-41 পর্যন্ত কিন্তু শেয়ার চলে এসছে। যদি সিচুয়েশন খারাপ হয় আরো কোনো কারণে, বা এই প্যাসিফিক কোম্পানি, তাহলে কিন্তু এখান থেকে আরো 10% থেকে 12% কারেকশন হলেও হতে পারে। বাট যেহেতু এই
মাসেই SW সোলারের রেজাল্ট আসবে। তাই এই শেয়ারটার ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে, কারণ প্রবাবিলিটি ইজ হাই। ম্যানেজমেন্ট যেভাবে বলেছে এই কোয়ার্টারে রেজাল্ট ভালো আসা উচিত। নট অনলি এই কোয়ার্টার, পরবর্তী দুটো কোয়ার্টার যদি সেই অনুযায়ী রেজাল্ট আসে, এই শেয়ার কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আরেকটু লো দেখিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু উপরে গিয়ে রেস্ট করতে পারে। ক্লিয়ার? তাহলে যেহেতু আমরা 0.5 এর কাছাকাছি এসে গেছি, এখান থেকে বাকি আরো 50-60 টাকার জন্য আমাদেরকে কিন্তু একটা এভারেজে বাই করা উচিত হবে ফর লং টার্ম। এই শেয়ার আগামী 2-3 বছর পরে আপনারা কিন্তু চিনতে পারবেন না। ঠিক আছে? এরা আমার অনুমান। ফ্রেন্ডস দেখুন, সবই কিন্তু প্রবাবিলিটি। আমরা তো আর গিয়ে ওখানে বিজনেস করছি না, যেভাবে তার ম্যানেজমেন্ট কথা বলছি। দ্বিতীয় যে শেয়ারটার কথা আমরা বলছি সেটা হচ্ছে IRCTC। এবার আমরা IRCTC এর চার্টটা দেখব। IRCTC এর চার্ট যদি দেখা যায়, অল আর কিন্তু এটা কিন্তু ডিপের কনসেপ্ট। এটা কিন্তু ডিপের কনসেপ্ট, মানে এই ডিপে অ্যাকুমুলেশন। যখন কোনো শেয়ার উপরে যায় তখন কিন্তু সে কিন্তু ছোটখাটো উপরে যায় না, কখনো ডবল দিয়ে দিচ্ছে, কখনো 3 গুণ দিয়ে দিচ্ছে। আপনি যদি এর আগে যদি এর সিনারিও দেখে থাকবেন তাহলে সেই সিনারিওটার কথা নাই বা বললাম, বাট দিস টাইম আমরা কিন্তু খুব বেশি আশা করছি না। আমরা আশা করছি যে এই শেয়ারের মানে অ্যাটলিস্ট 1700-1800 লেভেল থেকে 2200 লেভেলে যাওয়ার ব্যাপারটা, ঠিক আছে, যেটা আগামী 1-2 বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল বলে আমার মনে হচ্ছে। সেক্ষেত্রে শেয়ারটা ধরুন আজকে অক্টোবর 21-এর যে হাই, তার ধারে কাছে এখনো যায়নি। তাহলে অক্টোবর থেকে অক্টোবর 22, 23, 24, 3টে অক্টোবর শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু তার সেই অর্থে কোনো রিটার্ন সে দেয়নি। যারা এই সমস্ত জায়গায় কিনে রেখেছে তারা কিন্তু এখনো ফেসে আছে। নাও মার্কেট কিন্তু তাদেরকে সুযোগ দেওয়ার সম্ভাবনা বেশি। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই শেয়ার এখান থেকে 4-5% ম্যাক্সিমাম নিচে আসতে পারে, এর বেশি আসা উচিত হবে না বলে আমার অনুমান। বাকি মার্কেট ইজ সুপ্রিম, সেক্ষেত্রে মার্কেট যা ইচ্ছা তাই করতে পারে। মার্কেট 10%ও নিচে চলে আসতে পারে, এমন কোনো সিচুয়েশন তৈরি হলো যে তখন মানে কেউ নেই মার্কেটকে ধরার মতো, অর্থাৎ ফ্রি ফল 1 দিনের জন্য হয়ে যাবে, বাট খুব ফাস্ট কিন্তু সেগুলো রিকভার করে নেবে। ক্লিয়ার? তাহলে আজকের ফার্স্ট কন্টেন্ডার SW সোলার, দ্বিতীয় শেয়ার IRCTC, থার্ড হচ্ছে আইডি। এগুলো কিন্তু আমরা কিন্তু একটু দীর্ঘমেয়াদীর জন্য কিন্তু কিনছি, যাতে করে আমরা আগামী 2-3 বছর এই সমস্ত শেয়ারে অ্যাটলিস্ট 100% রিটার্ন পাওয়ার সম্ভাবনা আমাদের মধ্যে থাকে। ঠিক আছে? বিশ্বাস রাখুন, অবশ্যই জিনিসগুলো বাস্তবায়িত হয়। থার্ড যে শেয়ার সেটা হচ্ছে IDFC ফার্স্ট। IDFC ফার্স্ট ব্যাংক। যদি ওর যদি কারেকশনের কথা বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই লেভেলটা কিন্তু সে দীর্ঘদিন ধরে রাখার চেষ্টা করছে। ঠিক আছে? আমরা এই লেভেল থেকে যদি কারেকশনটাকে ফিবোনাকি রিট্রেসমেন্টের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে কারেকশনটা কোথায় এসে দাঁড়াচ্ছে, বর্তমান কারেকশন আচ্ছা 0.618-এ কিন্তু সে অপেক্ষা করছে দীর্ঘদিন ধরে। ঠিক আছে? এই সুইংটা থেকে যদি আমি দেখি, কিন্তু যদি এই সুইংটা ব্রেক করে তাহলে 65-59 এই দুটো লেভেল অবধি কিন্তু
শেয়ারটা আসতে পারে, এবং সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সেই লেভেলগুলোতেও অল্প অল্প করে কেনার প্ল্যানিং রাখতে হবে। অর্থাৎ আমাদের যে ফাইন্যান্সিয়াল ডিপ্লয়মেন্ট, সেই ভাগটাকে কিন্তু ওইভাবে রেডি রেখে আমাদের কিন্তু প্রস্তুতি নেওয়া উচিত বলে আমার মনে হয়। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করুন। আই গেট মোটিভেটেড। বাকি পরের এপিসোডে কথা হবে।